লোকসভা এবং সবুজ ঝড় বাংলা জুড়ে 42-এর মধ্যে 29টি আসন দখল করে নিয়েছে তৃণমূল। আর জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়েই বৈঠক ডাকলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ লোকসভা ভোটে বিপুল জয় তৃণমূলের, আর সেই জয়ের পর এবার বৈঠক। আমরা নজর রাখবো অবশ্যই। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, 21-এ সবুজ ঝড়, 24-এ সবুজ ঝড়, এবার কি নজর তাহলে 26? দেখো, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছেন শনিবার বিকেল 4টের সময় কালীঘাটে, সেখানে 29 জন সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। মূলত এই বৈঠকে নবনির্বাচিত যারা সাংসদ বা যারা নতুন সাংসদ হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, এই যে লোকসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় 29 জন নবনির্বাচিত সাংসদের উপস্থিতিতে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। আর তৃতীয়ত, এই বৈঠককে শনিবার করার অন্যতম কারণ হচ্ছে, তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুক্রবার দুপুরে কলকাতা ফিরতে পারেন। আর সেই কারণেই শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। তার কারণ এই বৈঠকে, অর্থাৎ শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। একদিকে যেমন লোকসভার ফলাফল নিয়ে বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি অবশ্যই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে, বিশেষত আজকের দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং তারপর সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে লোকসভায়, এবং পাশাপাশি নবনির্বাচিত সাংসদরা তারা তাদের নিজেদের এলাকায় কিভাবে কাজ করবেন, গোটা বিষয়টি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন। পাশাপাশি যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, এই যে 29 জন নবনির্বাচিত সাংসদ যারা শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন, সেই 29টি জায়গায় বিধানসভা ধরে ধরেও মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন, তেমনটাও তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে অবশ্যই শনিবারের যে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। বেশ সোমরাজ। बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया, आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूं और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूं। আর এবার নজর রাখতেই হচ্ছে লোকসভার ফলাফলে 11 জন মহিলা তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। তৃণমূলের নারী শক্তির জয় জয়কার তা আর বলার অপেক্ষা রাখে না। লোকসভার ফলে তৃণমূলের এই নারী শক্তির জয় জয়কার আমরা নজর রাখবো। আবির রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আবির, রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন যে লক্ষ্মীর ভান্ডার এটা একটা বড় ফ্যাক্টর। বারবার আমরা দেখেছি যে মহিলারা একেবারে সকাল থেকে বুথে লাইন দিয়েছেন, মহিলারা ভোট দিয়েছেন, পার্সেন্টেজ বেশি। কোথাও গিয়ে এবার সংসদেও নতুন পুরনো মুখ মিলিয়ে 11 জন তৃণমূলের জয়ী প্রার্থী মহিলা। প্রথমত হচ্ছে এটাকেই ব্যবহার করতে চাইবে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনের ফলের দিকে নির্ভর করেছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৌশল কি হবে। এটা ঠিক 2021-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যুকে সামনে আনে এবং সেটা কার্যত মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়ায়, এটাই রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে যাওয়ার আগে যে শেষ বাজেট অধিবেশন, সেখানে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা সেটাকে বৃদ্ধি করা হয়, তার একটা মস্ত বড় প্রভাব পড়তে শুরু করে। এটা ঠিক তুমি যেটা বলছিলে যে ভোটের দিনগুলোতে ভোটারদের যে লাইন, সেখানে মহিলাদের উপস্থিতি এটাই নির্দেশ করছিল। সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের একটা প্রাপকদের একটা বড় অংশ তাদের সিদ্ধান্ত জানাতে চলেছেন। এটা ঠিক যে কন্যাশ্রী রূপশ্রীর মতো মহিলাদের স্বনির্ভর প্রকল্পগুলো যেগুলো রাজ্যের রয়েছে সেগুলোকে মাথায় রেখে তারা এগোনোর চেষ্টা করে। তবে এই পাল্টা মহিলা ভোটকে কাটার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই ইস্যুকে সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি শিবিরের তরফ
থেকেও করা হয়েছিল। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ইস্যু এবং মহিলাদের পাশে সারা বছর রয়েছি, এই বার্তা তারা দেওয়ার যে চেষ্টা করেছেন এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ সেটা ভীষণ রকমভাবে কাজ করেছে এবং সেই কারণেই হচ্ছে এবারও 38% মহিলা মুখ লোকসভাতে পাঠাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। 11 জন, তার মধ্যে একাধিক নতুন মুখ থাকছে। বিজেপির তরফ থেকে মহিলা সাংসদ নেই এই রাজ্য থেকে এবং দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ের মতো যারা সাংসদ ছিলেন তারাও হেরে গিয়েছেন। ফলে এর প্রভাব 2026-ও ব্যবহার করতে চায় তৃণমূল কংগ্রেস। ফলে মহিলা শক্তি জয় জয়কার এই লোকসভাতেও করে ফেলেছে তৃণমূল। একেবারে আবির সঙ্গে থাকো, ঠিক এই জায়গা থেকে আমি একটু নজর রাখবো, কারণ হেরে যাওয়া যে কেন্দ্রগুলো সেখানেও কিন্তু নজর তৃণমূলের রয়েছে। হেরে যাওয়া যে কেন্দ্রগুলো সেখানেও নজর তৃণমূলের। একেবারে বিধানসভা ভিত্তিক ফল ধরে ধরে তৃণমূলের নজর। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বিষ্ণুপুর, জলপাইগুড়ি, দিনাজপুর এই জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে একদম কম মার্জিনে হেরেছে তৃণমূল, সেই জায়গাগুলোর দিকেও কিন্তু নজর রাখছে তৃণমূল বিধানসভার জন্য। 2019, 2021 এবং 2024 এই তিনটে যে নির্বাচন, সেই তিনটে নির্বাচনে একাধিক জায়গাতে ভোটের সংখ্যার ওঠাপড়া তৈরি হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে একাধিক আসন ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। 2021-এ সেখানে তৃণমূল দারুণ ফল করে ফেলে। 2024-এ আবার দেখা যাচ্ছে তার মধ্যে থেকে একাধিক আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায়। তুমি যেগুলোর কথা বলছিলে তার মধ্যে বিষ্ণুপুর, দক্ষিণ মালদা এই জায়গাগুলো, রায়গঞ্জ, বালুরঘাটেরও কতকগুলি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি খাস কলকাতা শহরেরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায়। ফলে সেই জায়গাগুলোকেও তারা দেখার চেষ্টা করছেন, সেই ওয়ার্ডগুলোকেও তারা দেখছেন। তৃণমূল প্রথম থেকে বুঝিয়ে দিয়েছিল এই লোকসভা নির্বাচনে পারফরমেন্সে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে বিধায়ক থেকে শুরু করে সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তাদের ভূমিকা কতটা রয়েছে সেটাকে তারা দেখার চেষ্টা করবেন। এই যে ফল বুথভিত্তিক ধরে ধরে তৃণমূল কংগ্রেস যে রিপোর্ট আকারে নেওয়া শুরু করলো জেলা সভাপতিদের কাছ থেকে, ফলে এক্ষেত্রে দেখে নেওয়া হবে যে তালমিলের অভাবটা প্রকট হয়েছিল কিনা, যার জেরে তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলোতে খারাপ ফল করেছে। ফলে 2026-এর আগে সেটাকে সম্পূর্ণভাবে মেরামত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দেখার যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় নাকি কোথাও একটা খামতি থেকে গিয়েছিল সেটাকে ঢেকে তৃণমূল কংগ্রেস 26-এর আগে এই জায়গাগুলোতে বিশেষভাবে নজরের উপর রাখবে। বেশ আবির, দেখুন 2019 মেদিনীপুরে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ, আর 2024 তার জেতা আসন থেকে তাকে সরিয়ে আনা হলো বর্ধমান দুর্গাপুরে। আর হার জেতা আসন থেকেই অচেনা মাঠে দিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে। সিট বদলের পরে জয় হাতছাড়া হয়ে গেল তার। হারের ময়না তদন্ত চেয়ে এবার তাই আরো চড়া সুর পদ্ম নেতার গলায়। রাজনীতি মানেই তিনি বলছেন চক্রান্ত, কাঠিবাজি, নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকেই খোঁচা দিলীপ ঘোষের। আর তার গলাতেই শোনা গেল কালা পানি নিয়ে আক্ষেপ। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 19-এ মেদিনীপুর আসন থেকে জেতেন দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর আসনে তিনি হারলেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অন্তর্ঘাত, সাবোতেজ, চক্রান্ত লোকসভার ভোটে অন্তত এই ধরনের কোনো বিষয় থাকে না। দেখুন, আগের লোকসভায় আমরা এজেন্ট বসাতে পেরেছিলাম অনেক কম, এইবারে আমরা এজেন্ট বসিয়েছি অনেক বেশি। 86% বুথে আমরা এজেন্ট বসিয়েছি। এত এজেন্ট বসেছে, এরা তো মঙ্গল গ্রহ থেকে লোক আসেনি আর অন্য দল থেকেও আসেনি, এরা বিজেপির এজেন্টেই বসেছে। দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। শুধু আমি এটুকুই বলবো যে উনি জিতলে আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হতাম। 2019 তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই বঙ্গে বিজেপি এক লাফে 2 থেকে 18 হয়। দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন, মেদিনীপুর থেকে লোকসভায় যান। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসনটি যেন তাকে দেওয়া হয়, কিন্তু দল তা মানেনি। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। দলও ধরাশায়ী হলো বঙ্গে। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি,
বহু কর্মী শহীদ হয়েছেন, তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে, তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তা আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল, এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। দিলীপ ঘোষ একজন অনুভূতিপ্রবণ মানুষ, তিনি সহজ সরলভাবে যখন তার যেটা মনে হয় তিনি সেটা বলে দেন। দিলীপ ঘোষের এই বক্তব্যকে নিঃসন্দেহে পার্টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শুধু আত্মসমালোচনাও পার্টির প্রত্যেকে করবে, ইন্ট্রোস্পেকশনের যেমন প্রয়োজন আছে, তেমন যেখানে যেখানে ওনার অভিযোগের যে বিন্দুগুলো সেটাও পার্টি খতিয়ে দেখবে। न्यूज 18